সবাইকে হরিণঘাটা স্টাডি সার্কেলে স্বাগত জানাচ্ছি। তো আজকের যে অনুষ্ঠিত হওয়া ডাব্লিউবিপির যে তোমাদের পরীক্ষা ছিল, তো সেটার জেনারেল নলেজের কোয়েশ্চেন সলভ নিয়ে আমরা চলে এসেছি। আজকে প্রথমটায় আমি ইতিহাসেরটা বলে দিচ্ছি, তারপরেই তোমাদেরকে হ্যান্ড ওভার করে দেবো মিঠুন স্যারের হাতে। মিঠুন স্যার তোমাদের বাকি যেগুলো আছে সেগুলোকে সলভ করে দেবে এবং পরপর আমাদের কিন্তু সলভ আসতে শুরু করবে। তো কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি। দেখো এই প্রশ্নটা প্রথমেই দেখো 14 নম্বর প্রশ্ন। আমি জানি না এটা কোন সিরিজের প্রশ্ন, যে সিরিজেরই থাকুক না কেন, কোয়েশ্চেন তো সকলেরই এক। তো প্রশ্ন দেখো, নিচের কোন বিদ্রোহে সিধু কানুর সঙ্গে সম্পর্কিত? একদম সহজ প্রশ্ন, একেবারে যাকে বলা হয় যে জলের মতো প্রশ্ন। সিধু কানুর সঙ্গে সম্পর্কিত হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। তো এটি হবে উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ, যেটা হচ্ছে 1855-তে। এবং এই সিধু কানুর সঙ্গে সঙ্গে আরো যারা জড়িত ছিল তারা হচ্ছে চাঁদ, ভৈরব, কালো প্রামাণিক, ডোমন মাঝি। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন বলছে, কোন বছরে কংগ্রেসের অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়? গতকালকের লাইভে এই কোয়েশ্চেনটারই একটু অন্যরকম ভাবে আমি দিয়েছিলাম প্রশ্ন, যে কাদম্বিনী গাঙ্গুলি কোন অধিবেশনে ছিলেন, এবং এই অধিবেশনটা সম্পর্কে গতকালকে রাতের লাইভে আমি আলোচনা করেছি। তো এটার উত্তর হবে 1896 কংগ্রেসের অধিবেশনে, যেখানে বন্দে মাতরম গাওয়া হচ্ছে, এবং এখানেই কিন্তু কাদম্বিনী গাঙ্গুলিরা ছিলেন। কলকাতা অধিবেশন, এটা কংগ্রেসের কলকাতা অধিবেশন। আবুল ফজলের আকবরনামা কোন ভাষায় লিখেছিলেন? মধ্যযুগের ভারত যখন তোমাদের করিয়েছি, এই কোয়েশ্চেনটা হুবহু ডিটো তোমাদের করিয়েছি, যে আকবরনামা কোন ভাষায় আবুল ফজল লিখেছিলেন। উত্তর হবে ফার্সি ভাষা। আমরা জানি যে মুঘল যুগের সরকারি ভাষা ছিল ফার্সি, যে ভাষায় কিন্তু আবুল ফজল আকবরনামা এবং আইনি আকবরী দুটোই লিখিয়েছিলেন। লাস্ট কোয়েশ্চেন, কে অথর্ববেদের অনুবাদ করিয়েছিলেন? তোমাদের অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচ বারংবার, এই অনলাইন এবং অফলাইন ব্যাচে আমি তোমাদের অথর্ববেদের অনুবাদ, উপনিষদের অনুবাদ কে করিয়েছে সেটা কিন্তু করিয়েছিলাম। ঠিক আছে, তোমরা যারা আমার ক্লাস ভালো করে মন দিয়ে শুনেছো, এই প্রশ্নের উত্তর তোমরা সকলে করে এসছো আমি জানি। তো এটার উত্তরটা হবে অবশ্যই দারাশিকো। তো এই 4টে প্রশ্ন আমার ইতিহাসের ছিল। এরপরে আমি তোমাদেরকে মিঠুন স্যারের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি, পরের কোয়েশ্চেনগুলো স্যার সলভ করে দেবে। হ্যাঁ, আমাদের নেক্সট এখন যে জিওগ্রাফির পার্ট আর হলো গিয়ে আমাদের জিকে আছে, সেই জিকে পার্টটাকে আমি আলোচনা করে দিচ্ছি। জাস্ট এক্সামটাকে নিয়ে আসলাম এখনই তোমাদের জন্য, তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। আমাদের হরিণঘাটা স্টাডি সার্কেলের পক্ষ থেকে যে অ্যান্সার কিটা যাচ্ছে, অথেন্টিক অ্যান্সার কি যাবে। নিচের কোন নদী জোড়ার উৎস প্রায় একই জায়গা থেকে হয়? দেখো এখানে অ্যান্সার হবে কি, ব্রহ্মপুত্র ও সিন্ধু। ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদী দুটোই কিন্তু মানস সরোবর যে জায়গা আছে তার ওইখান থেকেই কিন্তু উৎপত্তি লাভ করেছে, খুব কাছাকাছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বাধিক আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে? আমরা আমাদের ক্লাসের মধ্যে এই জাতীয় কোশ্চেন কিন্তু প্রচুরবার কাজ করিয়েছি। তাহলে এটা কি হবে? এটা হবে হলো গিয়ে ট্রপোস্ফিয়ার। যত রকমের আবহাওয়া, ঝড়ঝঞ্ঝা যা কিছু আছে সেটা হলো গিয়ে ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে হলো গিয়ে সমস্ত কিছু ঝড়ঝঞ্ঝা ঘটছে। নেক্সট পরটা, বিশ্বের সর্বাধিক চিনি উৎপাদনকারী দেশ কোনটি? আমরা চিনি উৎপাদনকারী দেশ হিসেবে চিনির পাত্র অনেকে জানি কিউবা, আবার অনেকে ব্রাজিলকে জানি চিনি উৎপাদন করে, কিন্তু এখন বর্তমানে যদি দেখো সেটা হবে ভারত। এই অ্যান্সারটা কিন্তু একটু সমস্যা আছে, কারণ হলো গিয়ে ব্রাজিল চিনি উৎপাদনে প্রথম ছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু সেটাকে ভারত দেখাচ্ছে চিনি উৎপাদনে ভারত বিশ্বে প্রথম। অনেকে আবার কিউবা দিয়ে আসবে, ওটাকে কিন্তু চিনির পাত্র বলা হয়, উৎপাদনে নয়, উৎপাদনকারী দেশ বলেছে সর্বাধিক। নেক্সট, কোন দিনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়? এটা কি হবে? 21শে জুন। 21শে জুন তারিখটাকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়। আমরা বহুবার কিন্তু হরিণঘাটা স্টাডি সার্কেলের পক্ষ থেকে এই কোশ্চেনগুলোকে আলোচনা করেছিলাম। জল্লিকাট্টু উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তোমরা জানো আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে, তার মধ্যে জল্লিকাট্টু একটা বিখ্যাত অনুষ্ঠান, তার মধ্যে ষাঁড়ের লড়াই আমরা দেখে থাকি। তাহলে এটা কী হবে? তামিলনাড়ু রাজ্যে এই উৎসবটা হয়ে থাকে। পরের কোশ্চেনে চলে যাই, নিচের কোনটি রক্ত তৈরিতে প্রয়োজনীয়? তাহলে আমাদের দেহের মধ্যে যে রক্ত তৈরি হয় সেটার জন্য কোনটা প্রয়োজনীয়? সেটা হবে লোহা, আয়রন। নেক্সট কোশ্চেনে চলে যাই, নিচের কোনটি লিপিয়ার? লিপিয়ার মানে হলো গিয়ে যেটাকে আমরা 4 বা 400 দিয়ে ভাগ করব সেটা হলো গিয়ে লিপিয়ার। তাহলে 4 দিয়ে ভাগ করলে যেটা মিলে যায় সেটা হলো লিপিয়ার। যেহেতু এখানে শতাব্দী সাল নেই তাই এখানে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেটা কি হবে? 2004 সাল, তাই তো? 2004কে এখানে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাই এটা হবে লিপিয়ার। নেক্সট
পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান বেশি হওয়া উচিত নয় কত? অর্থাৎ ম্যাক্সিমাম কত দিনের ব্যবধানে একটা অধিবেশন হতে পারে? সেটা হবে কত? 6 মাস। ঠিক আছে, ব্যবধান এর বেশি রাখা যাবে না অবশ্যই। পরে কোশ্চেনে চলে যাই, নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? এখানে 4টে অপশান দিয়েছে, প্রত্যেকটাই আমরা আমাদের দেশের রাজ্য রাজধানী নিয়ে নেওয়া রয়েছে। মেঘালয় শিলং একদম ঠিক, মিজোরাম ইটানগর এটা একটু সমস্যা রয়েছে, মণিপুর ইম্ফল একদম ঠিক ছিল, নাগাল্যান্ড কোহিমা, তাহলে কি হবে? মিজোরাম হলো কি আইজল, তাহলে এখানে কি রয়েছে? ইটানগর, তাহলে এটা ভুল রয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাই, বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি? অনেকের কাছে এটা বেশ কঠিন কোশ্চেন মনে হয়েছে, যদিও না, আমরা এই কোশ্চেন আগেও আমরা সলভ করেছিলাম। তাহলে এটা কি হবে? মেক্সিকো উপসাগর হলো গিয়ে বিশ্বের বৃহত্তম উপসাগর। পরে কোশ্চেনে চলে যাই, সেফোলজি কি নিয়ে চর্চা করে? সেফোলজি মূলত হলো গিয়ে নির্বাচন বা ভোটের পরিসংখ্যান। তোমরা এখন জানো সবাই এসআইআর চলছে, এই এসআইআর বা আমাদের পরবর্তী যে 2026 বিধানসভা ভোট আসছে, এই সংক্রান্ত বিভিন্ন চ্যানেল দেখবা বিভিন্ন রকমের আলোচনা নিয়ে বসবে, তাহলে সেই সংক্রান্ত বিদ্যা হলো গিয়ে সেফোলজি বোঝায়। পরে কোশ্চেনে চলে যাই, কোন কোন ভারতীয় রাজ্য বাংলাদেশের সীমানায় লাগে? এই কোশ্চেনটা একটুখানি একদম হুবু আমরা এই কোশ্চেন করেছিলাম, একদম হরিণঘাটা স্টাডি সার্কেল এই টাইপেরই কোশ্চেন আমাদের লাইভ সেশন বা আমাদের অফলাইন ব্যাচ, সেখানেও কিন্তু আমরা কাজ করেছিলাম। তাহলে এটা কি হবে? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। তাহলে এটার অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। কারণ সিকিম বাংলাদেশের সঙ্গে নেই, এখানে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ, মণিপুর বাংলাদেশের সঙ্গে নেই, সিকিম বাংলাদেশের সঙ্গে নেই, তাহলে বাকি যেটা রয়েছে ডি অপশান হবে অ্যান্সার। পরে কোশ্চেনে চলে যাই, নীতি আয়োগের চেয়ারপারসনকে? নীতি আয়োগ যেটা আমাদের আগে পরিকল্পনা কমিশন ছিল, সেটাকে পরবর্তীকালে চেঞ্জ করে নীতি আয়োগ করা হয়েছে, তাহলে নীতি আয়োগের চেয়ারপারসন কে হবে? সেটা হবে প্রধানমন্ত্রী, অর্থাৎ আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এখন নীতি আয়োগের চেয়ারপারসন। প্রচণ্ড ঝড়ের আগে ব্যারোমিটারের পারদ নেমে যায় কেন? আমি যখন এক্সাম হলে ছিলাম তখন দেখছিলাম অনেকে এটা নিয়ে খুব ডাউট হচ্ছিল, কোনটা দেবে বৃদ্ধি হ্রাস কোনটা হবে সেখানের মধ্যে। তাহলে এখানে বায়ুচাপ হঠাৎ করে যদি হ্রাস পেয়ে যায়, বায়ুচাপ যদি হঠাৎ করে হ্রাস পেয়ে যায়, তাহলে কিন্তু ব্যারোমিটারে পারদ নেমে যায়, তখন কিন্তু ঝড়ঝণ্ডা প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, লিফটের আবিষ্কর্তাকে? লিফটের আবিষ্কর্তা আমরা জানি, এই বিভিন্ন রকম সংক্রান্ত আবিষ্কর্তা কিন্তু পরীক্ষার সময় আসে, তাহলে এটা কি হবে? ইজি ওটিস কিন্তু লিফট আবিষ্কার করেছিলেন। পরে কোশ্চেনে চলে যাই আমরা, কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী? অর্থাৎ আমরা যদি পরপর দূরত্ব অনুযায়ী গ্রহগুলোকে সাজাই, তাহলে সেখানে আমরা দেখব কোন গ্রহ দুটো যে পৃথিবীর থেকে কাছে আছে, কার? সূর্যের কাছে আছে। তাহলে এখানে কোনটা হবে? অ্যান্সার বুধ এবং শুক্র। আমরা যে জিওগ্রাফি কোশ্চেনগুলো আগেও পেয়েছিলাম একদম ইজি অনেকটাই, কিন্তু এই কোশ্চেনটা আরও বেশি সহজ ছিল। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ কত? খুব দারুণ কোশ্চেন কিন্তু এসছে তোমাদের ডাব্লিউবিপিতে, কোশ্চেনের মান ভালো ছিল, স্ট্যান্ডার্ডই ভালো ছিল সমস্ত দিক থেকে। এখন পরীক্ষাটা যদি ফ্রেশভাবে হয়, তাহলে দেখবে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু ডাক পেয়ে যাবে। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ কত? সেটা হবে 2:3, এটা ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ। ঠিক আছে, নেক্সট পরেরটা, ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? গিটার, তবলা, বেহালা, সরোদ। আচ্ছা, এই কোশ্চেনটার মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থের দিক থেকে যদি দেখতে যাও, তাহলে ওখানটায় কিন্তু কথাটা হলো প্রস্থ এবং দৈর্ঘ্য, আমি উচ্চারণ করেছিলাম, কিন্তু সেটা কি হবে? প্রস্থ এবং দৈর্ঘ্য 2:3 হবে। নেক্সট, ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ওখানের মধ্যে দাঁড়িয়ে দেখেছিলাম অনেকে আবার গিটারের মধ্যে উত্তর করছে। আরে গিটার যেটা রয়েছে সেটা আমাদের দেশের কি করে হবে? সেটা একটা অন্যান্য বাইরের দেশ থেকে আসা। আমাদের এখানের মধ্যে যেটা হবে সেটা হলো গিয়ে সরোদ। ওস্তাদ আলী আকবর খান কিসের সঙ্গে যুক্ত ছিল? সরোদের সঙ্গে যুক্ত ছিল। তাহলে ইউএনএস সেক্রেটারি কাউন্সিলের স্থায়ী সদস্যের সংখ্যা কত? একজনকে দেখেছিলাম 3, একজনকে 4, এগুলো করতে একদম ইজি কোশ্চেন ছিল, এটা হবে কত? 5। ইউএনএস সেক্রেটারি জেনারেল এর স্থায়ী সদস্য সংখ্যা কত ছিল? 5। পরে